নমস্কার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিও নিঃসন্দেহে বলা যেতে পারে যে ভারতীয় ফুটবলের জন্য সুসংবাদ তো বটেই। যে ভিডিও করছি সেই বিষয়টা নিয়ে 2034 বিশ্বকাপে ভারত ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায়, কিন্তু সেটা কিভাবে সম্ভব না? 2034-এর বিশ্বকাপের জন্য সৌদি আরব বিড করেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সৌদি আরবেই হবে 2034-এর বিশ্বকাপ। আর সেক্ষেত্রে ভারত চাইছে যে সৌদি আরবের সঙ্গে 10টি ম্যাচ এখানে, অর্থাৎ আমাদের দেশে 10টি ম্যাচ আয়োজন করতে সৌদি আরবের সঙ্গে। এবং আমরা জানি যে সৌদি আরবের সঙ্গে ভারতের যথেষ্ট ভালো সম্পর্ক। সেক্ষেত্রে কল্যাণ চৌবেরা মনে করছেন যে ভারতে এই বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে এবং যদি 10টি ম্যাচ আয়োজন করা যায় তাহলে নিঃসন্দেহে তো গোটা বিশ্বের কাছে একটা বার্তা দেওয়াই যাবে। পরবর্তীতে হয়তো গোটা বিশ্বের কাছে এই মেসেজ দেওয়া যাবে যে ভারত এই ধরনের বড় আসর আয়োজন করার ক্ষেত্রে কতটা উপযুক্ত, কতটা তৈরি রয়েছে। পরবর্তীতে কিন্তু একেবারে এককভাবে ভারত বিশ্বকাপ আয়োজন করতে পারবে। কারণ ইতিমধ্যে আমরা জানি ভারত কিন্তু আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে, মেয়েদের আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। ফলত সব মিলিয়ে একটা বার্তা ভারত দিতে পেরেছে। তবে তার আগে অলিম্পিক রয়েছে, সেই অলিম্পিকেও ভারত চাইছে বিট করতে এবং যদি ভারতে অলিম্পিক হয় তাহলেও একটা বড় বার্তা যাবে। তাহলে হতেই পারে যে সৌদি আরবের কাছেও সেই বার্তা যাচ্ছে এবং সৌদি আরব সেই বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তা করে ভারতে 10টি ম্যাচ আয়োজন করা যেতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই 10টি ম্যাচ আয়োজন করলে কি ভারতীয় ফুটবল অনেকটা এগিয়ে যাবে? কোন 10টি ম্যাচ হতে পারে, কোন টিমের 10টি ম্যাচ হতে পারে, বা কোন টিমের ম্যাচ আয়োজন করলে ভারতীয় ফুটবলের জন্য লাভ হবে? আমরা দেখেছি যে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য বা ক্রিকেট বিশ্বকাপও হোক দেখার জন্য আমরা অন্য দেশে হলেও গিয়ে খেলা দেখি। আমাদের দেশের সমর্থকরা যান, অন্য দেশে চলে যান। ফলত আমরা অন্য দেশের খেলা দেখতে অন্য দেশে পারিনি, কখনো ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে। এবং ভারত তো নিঃসন্দেহে দুভাগ বিভক্ত হয়ে যায় বলা যেতে পারে। আর্জেন্টিনা ব্রাজিল ক্ষেত্রে এই তাদের সমর্থক অনেক বেশি থাকে, এদেশের অনেক বেশি সমর্থক রয়েছে আর্জেন্টিনা বা ব্রাজিলের হয়ে গলা ফাটাতে দেখা যায় ফুটবল বিশ্বকাপে। ফলত যদি আমরা এই বড় বড় নাম, বড় বড় দেশগুলো ম্যাচ আয়োজন করতে পারি, অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি বা স্পেনের মতন টিমগুলোর ম্যাচ আয়োজন করতে পারি ভারতের ক্ষেত্রে, নিঃসন্দেহে সেটা বড় সাফল্য হবে এবং মার্কেটিংয়ের দিক থেকেও তো একটা বড় বিষয় থাকেই। একটা পজিটিভ বার্তা হবে ভারতীয় ফুটবলের জন্য, একটা জোয়ার আসতে পারে নিঃসন্দেহে। কারণ এই ম্যাচগুলো দেখতে আমরা অনেক সময় ভিন দেশে যাই। ভাবুন, একটা অন্য দেশের হয়ে গলা ফাটাতে যাই, আবার অন্য একটা দেশে যাই। এই কাতারেও দেখেছি আমরা বহু ভারতীয় সমর্থক গিয়েছিলেন ফুটবল বিশ্বকাপ দেখতে, আর্জেন্টিনার হয়ে গলা ফাটাতে, ব্রাজিলের হয়ে গলা ফাটাতে। ফলত সেই ম্যাচগুলি যখন ভারতে হবে নিঃসন্দেহে সেটা তো একটা উজ্জীবিত করবেই, বিশেষ করে ভারতীয় ফুটবলারদেরকেও অনেক বেশি করে উজ্জীবিত করবে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই বিষয়টি বোধহয় ভাবনা চিন্তার জায়গা আছে এবং এটা নিঃসন্দেহে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট। কিন্তু তার আগে আরও অনেকগুলো পজিটিভ মুভমেন্ট করতে হবে ভারতকে, যদি ফুটবলের ক্ষেত্রে বিশ্ব মঞ্চে ভারত, যে বারবার করে বলা হয় ভারত হচ্ছে ঘুমন্ত দৈত্য, সেই দৈত্যকে জাগাতে গেলে ধারাবাহিক কিছু কাজকর্ম করতে হবে। নিঃসন্দেহে ভারত এই 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলছে এবং কোয়ালিফাই করবে কি না করবে সেটা পরবর্তীতে বোঝা যাবে। কিন্তু আরেকটা বিষয় যে এই 2034 বিশ্বকাপ আয়োজন করলেই যে ভারত ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে ওই সালে 2034 সালে, এমনটা নয় কিন্তু। কারণ এককভাবে ভারত যখন করতে পারবে তখনই কিন্তু খেলতে পারবে। এটা হতে পারে যে এই 10টা ম্যাচ আয়োজনের মাধ্যমে ফিফার কাছে একটা পজিটিভ বার্তা গেল যে ভারত যথেষ্টই সাবালক এক্ষেত্রে এই ধরনের বিশ্ব আসর বসাতে। এবং সেক্ষেত্রে পরবর্তীতে ভারতকে এককভাবে দায়িত্ব দিতে পারে ফুটবল বিশ্বকাপ আয়োজনে, তখন হোস্ট কান্ট্রি হিসেবে ভারত খেলতে পারবে। এক্ষেত্রে কিন্তু উড়িষ্যার আমরা একটা বিষয়ে কিন্তু উদাহরণ হিসেবে নিতে পারি। উড়িষ্যা ফুটবল এখন যথেষ্ট মানে গোটা দেশে একটা হালচাল মাচিয়েছে, গোটা দেশে একটা কোথাও গিয়ে তাদের নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। একটা সময় ছিল যে এই বাংলার ফুটবল নিয়ে গোটা দেশে চর্চা হতো, এখন কিন্তু উড়িষ্যা ফুটবল নিয়ে চর্চা হচ্ছে। তার কারণ অনেকগুলো রয়েছে। উড়িষ্যা সরকার প্রথমে কি করলো, তারা একটা স্টেডিয়াম করলো, বড় ভালো স্টেডিয়াম তৈরি করলো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো এবং আইএসএল এর দল কিনলো। তার আগে সুপার কাপ আয়োজন করলো, আইএসএল এর দল কিনলো, উড়িষ্যা এফসি হলো এবং সেখানে উড়িষ্যা সরকারের একটা দায়িত্ব রয়েছে, তারা সেখানে তাদের দায়িত্ব পালন করছে।
এবার একাডেমি তৈরি করেছে উড়িষ্যা ফুটবলের জন্য এবং সেখানকার স্থানীয় ফুটবলাররা তাতে প্র্যাকটিস করতে পারছে। অর্থাৎ একের পর এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে তারা এবং গোটা দেশকে সার্ভিস দেওয়ার জন্য বলা যেতে পারে নতুন নতুন ফুটবলার তৈরি করার ক্ষেত্রেও তারা এই পদক্ষেপ করছে। ফলত গোটা দেশের চর্চার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা ফুটবল বলা যেতে পারে এবং আগামী দিনে উড়িষ্যাই হবে একটা ফুটবল স্টেট, এমনটা কিন্তু বলাই যেতে পারে এখন থেকে। কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে বাংলা অনেকটা পিছিয়ে পড়ছে, কারণ একটা সময় এই বাংলার মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান তাদের ফুটবলারদের নিয়ে গোটা দেশে চর্চা হতো। আমরা জানি মোহামেডানের সমর্থক গোটা বিশ্বজুড়েই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা নতুন করে ফুটবল স্টেট হিসেবে উঠে আসছে। কিন্তু উড়িষ্যা যেই ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে উঠে এসছে, ভারতীয় ফুটবলও কিন্তু এই ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে এই ধারাবাহিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি থেকে শুরু করে বিভিন্ন বিশ্বমঞ্চের আসর আয়োজন করে অলিম্পিক কিংবা এশিয়ান কাপ, পরবর্তীতে যদি ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারে, 10টা ম্যাচও হোক না কেন, এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্যই একটা পজিটিভ দিক। আপনাদের কি মনে হয় এক্ষেত্রে? কারণ এটা তো সত্যি যে কল্যাণ চৌবেরা যে চেষ্টাই করুক না কেন, সেটা হোক বা না হোক, এটা তো একটা কোথাও গিয়ে পজিটিভ মুভমেন্ট, তাই না? একটা তো পজিটিভ দিক ভারতীয় ফুটবল নিয়ে, এটা উনি কোথাও গিয়ে চর্চা করছেন, আবেদন করছেন। এই ধরনের আবেদন নিবেদনের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে ভারতীয় ফুটবলকে নিয়ে একটা চর্চা হচ্ছে এবং এই বিষয়গুলো আমি তো অন্তত ভারতীয় ফুটবলের জন্য পজিটিভ দিক হিসেবেই দেখি। কারণ আরেকটা বিষয় এক্ষেত্রে বলে রাখা দরকার যে আগামী দিনে আরও বেশি করে এই র্যাঙ্কিংয়ের যারা থাকে 100-র মধ্যে যারা রয়েছে, 80 থেকে 100-র মধ্যে, কল্যাণ চৌবেরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে এই ধরনের টিমগুলোর সঙ্গে, এই 80 থেকে 100-র মধ্যে র্যাঙ্কে থাকা টিমগুলোর সঙ্গে ভারতীয় ফুটবল টিমকে আরও বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলাবে। সেটাও নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য পজিটিভ দিক। কারণ ভারতকে বিশ্ব ফুটবলে ভালো জায়গা করে নিতে গেলে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে এবং যদি ভারত এই 80-70-এর মধ্যে চলে আসে র্যাঙ্কিংয়ে, তাহলে কিন্তু দেখা যাবে ইউরোপের দেশগুলোর সঙ্গেও ভারত আগামী দিনে ফুটবল ম্যাচ খেলতে পারবে, সেই একটা চান্সেস তৈরি হবে। ফলত একাধিক বিষয় নিয়ে চর্চা চলছে, চেষ্টা চরিত্র হচ্ছে। আর একটা বিষয়ও যেটা জানতে পারছি, ইতিমধ্যেই বিদেশে খেলে ভারতীয় বংশোদ্ভূত এমন 24 জন ফুটবলারের সঙ্গে নাকি কথাবার্তা চলছে, তারা যাতে জাতীয় টিমের হয়ে খেলতে পারে, অর্থাৎ ভারতীয় টিমের হয়ে খেলতে পারে, সেই চেষ্টা চলছে। এমনিতে আমাদের দেশে দ্বৈত নাগরিকত্ব নেই, ফলত তাদেরকে আমাদের দেশের আইনের মধ্যে থেকেই কিভাবে জাতীয় দলের হয়ে খেলানো যেতে পারে সেই চেষ্টা কিন্তু করছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, সেই চেষ্টা চলছে। এটাও একটা পজিটিভ দিক। অর্থাৎ একাধিক পজিটিভ দিক কিন্তু উঠে আসছে ভারতীয় ফুটবলের জন্য। নিঃসন্দেহে সেগুলো ভালো দিক তো বটেই। আগামী দিনে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ, সুনীল ছেত্রীর তো বয়স হয়ে গেছে, কিন্তু আগামী দিনে যাতে আরও সুনীল ছেত্রী উঠে আসে এবং বিশ্ব মঞ্চে যেন ভারতীয় ফুটবল দাপিয়ে বেড়াতে পারে, সেই চেষ্টার ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বড় বিষয় হতে চলেছে, বড় বিষয় নিতে পারে এবং এইভাবে একাধিক পদক্ষেপ করতে পারলে কিন্তু ভারতীয় ফুটবলের আখেরে উন্নতি হবে বলে অনেকেই মনে করছেন এবং আমারও তো অন্তত তাই মনে হচ্ছে। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে? আপনারা যারা ফুটবল দেখেন, ফুটবল নিয়ে চর্চা করেন এবং চান যে ভারত বিশ্বমঞ্চে ফুটবলের ক্ষেত্রে একটা জায়গা করে নিক, যেভাবে ক্রিকেটের ক্ষেত্রে ভারত জায়গা করে নিয়েছে, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে এই যে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রয়াস 2034 সালে, সেটা কতটা সঠিক সিদ্ধান্ত হতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য? আদৌ কি সেটা লাভবান হবে ভারতীয় ফুটবল তাতে, নাকি এই ধরনের সিদ্ধান্ত একেবারে ভুলভাল সিদ্ধান্ত হচ্ছে? আপনার কি মনে হয়? আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। তো কমেন্ট করে জানান আমাকে। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি এবং অতি অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন। ধন্যবাদ।